ইরানে ইসরায়েলের হামলার পর ইরানও যে পাল্টা আক্রমণ করবে এটা অনেকটাই অনুমান করা যাচ্ছিল এবং শেষ পর্যন্ত সেটাই হলো। এরই মধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উত্তর ইসরায়েলে আঘাত করেছে ইরানি মিসাইল, যার ফলে দুই দেশের মধ্যে এতদিন যেই প্রক্সি ওয়্যার ছিল, যে সীমানাটা ছিল, সেটি অতিক্রম হয়ে গেছে। অন্যদিকে বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। অর্থাৎ এই সংঘাত এখন আর কেবল ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু করে আঘাত করা হয়েছে। বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহর পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীর নিরাপত্তার কেন্দ্রীয় কমান্ড, সেখানে হামলা মানে আঞ্চলিক শক্তির ভারসাম্য বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়া। এখন প্রশ্ন হলো, এই সংঘাত কি পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেবে, নাকি এবারও নিয়ন্ত্রিত প্রতিশোধের চক্রেই সীমাবদ্ধ থাকবে? আজ সকালে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অবস্থান লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এরপরেই ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। তবে এখন পর্যন্ত পেজেশকিয়ান এবং আয়াতুল্লাহ আল খামেনি দুজনেই নিরাপদে আছেন। এতদিন ইরান ইসরায়েলের মধ্যে যা হয়েছে তা মূলত প্রক্সি যুদ্ধ, কিন্তু বাস্তবতা হলো পারমাণবিক স্থাপনাগুলোকে কেন্দ্র করেই সাম্প্রতিক হামলা বা পাল্টা হামলার চক্র তীব্র হয়েছে। এবার ইসরায়েলি হামলার পর তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র আঘাত এই সংঘাতকে সরাসরি রাষ্ট্র বনাম রাষ্ট্র পর্যায়ে নিয়ে এসেছে। এখন যুদ্ধের সম্ভাবনা কতটুকু? সামরিক বিশ্লেষণে সাধারণত তিনটি ধাপ দেখা হয়। প্রথমত, প্রতীকী আঘাত, সীমিত সামরিক অভিযান এবং পূর্ণমাত্রার যুদ্ধ। এখন পর্যন্ত যা ঘটেছে তা দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় ধাপের কাছাকাছি, সীমিত কিন্তু সরাসরি আঘাত। পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে হলে স্থল অভিযান, দীর্ঘমেয়াদী বিমান হামলা বা আঞ্চলিক মিত্রগুলোর সরাসরি সম্পৃক্ততা দরকার হবে। এখনও সেই স্তরে পৌঁছায়নি পরিস্থিতি, তবে ঝুঁকি অস্বীকার করার উপায় নেই। যুক্তরাষ্ট্রের ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে মেজর কমব্যাট অপারেশন শুরু করার কথা বলেছেন। এখন ট্রাম্প যদি সরাসরি ইরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলার নির্দেশ দেয়, তাহলে ইরানও কিন্তু বসে থাকবে না, তারাও পাল্টা আঘাত করবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি সরাসরি যুদ্ধে জড়ায়, তাহলে সংঘাতের মাত্রা বহুগুণ বেড়ে যাবে। তবে ওয়াশিংটন সাধারণত চায় ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে, কিন্তু একই সঙ্গে যুদ্ধকে আঞ্চলিক বিস্ফোরণের রূপ না দিতেও তারা চায়। তাহলে প্রশ্ন হলো, চীনের অবস্থান কি হবে? চীন দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক এবং জ্বালানি সহযোগিতায় যুক্ত, তাই চীন সরাসরি সামরিক যুদ্ধে জড়াবে এমন সম্ভাবনা কম। তবে তারা কূটনৈতিকভাবে যুদ্ধবিরতির আহ্বান জানাতে পারে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করে আঞ্চলিক স্থিতিশীলতার প্রশ্ন তুলতে পারে। একইভাবে রাশিয়াও ইরানের প্রতি সমর্থন দেবে, এটা অনুমান করা যাচ্ছে। তবে প্রয়োজনে গোয়েন্দা বা প্রযুক্তিগত সহায়তা তারা দিবে, কিন্তু সরাসরি যুদ্ধে নামবে রাশিয়া এটাও মনে হচ্ছে না, কারণ তারা এরই মধ্যে একাধিক ফ্রন্টে চাপের মধ্যে রয়েছে। যদি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে এর প্রভাব কেবল মধ্যপ্রাচ্যে থাকবে না। প্রথম যে ধাক্কা আসবে সেটি হচ্ছে জ্বালানি বাজারে। দ্বিতীয়ত, লেবানন, সিরিয়া, ইরাক এই অঞ্চলগুলো এই যুদ্ধ দ্রুত সংঘাত ছড়িয়ে পড়বে। তৃতীয়ত, ইসরায়েল ও ইরাকের সরাসরি ক্ষেপণাস্ত্র বিনিময় বড় ধরনের সামরিক ক্ষয়ক্ষতির ঝুঁকি তৈরি করবে। আন্তর্জাতিক বিমান চলাচল, বাণিজ্য, বৈশ্বিক শেয়ার বাজারও অস্থিরতা বাড়বে। তবে এখনও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, উভয় পক্ষই জানে পূর্ণমাত্রার যুদ্ধের মূল্য অনেক বেশি। ইসরায়েল তার নিরাপত্তা নিশ্চিত করতে চায়, কিন্তু বহুফ্রন্ট যুদ্ধ তাদের জন্য কঠিন। একইভাবে ইরানও প্রতিশোধ দেখাতে চায়, কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্রের বিপক্ষে যুদ্ধে নামা বা যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে আনা এটা তারা চায় না। তাই অতীত ইতিহাস থেকে মনে হচ্ছে, কয়েক দফা আঘাত বা পাল্টা আঘাতের পরই আন্তর্জাতিক মধ্যস্থতায় উত্তেজনা কমে আসবে। কিন্তু তারপরও অনেকে আশঙ্কা করছেন, বিশ্ব কি আবারও বড় একটি যুদ্ধে প্রবেশ করতে যাচ্ছে? এই মুহূর্তে বলা যায়, যুদ্ধের দরজা প্রায় অর্ধেক খোলা।
আঞ্চলিক মিত্রগুলোর অপ্রত্যাশিত সম্পৃক্ততা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে। তাই এখনকার বাস্তবতা, সংঘাত চলছে, যুদ্ধের ঝুঁকি আছে, কিন্তু কূটনৈতিক জানালাও এখনও সম্পূর্ণ খোলাই আছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।